মেরি ক্রিসমাস। কিন্তু আহ, গতকাল হই হই করে ক্রিসমাস ডে যাওয়ার পরেও আজ সকালবেলা কিন্তু ধরতে হচ্ছে এমন একটি বিষয়, যে বিষয়টির মধ্যে জড়িয়ে রয়েছে অনেকগুলো ঘটনা। আপনাদেরকে বলি, মমতায় ভরসা, সতর্ক বাঙালি। কেন এরকম ধরনের একটা উদ্ভুটে নাম দিতে গেলাম, তার কারণটা হচ্ছে যে আসন্ন নির্বাচনে মমতার জয় সময়ের অপেক্ষা। কিন্তু সেটা বড় কথা না। আপনাদের অনেককেই দেখেছি যে কনফিডেন্ট, 235টা পাচ্ছে, কেউ 240, কেউ 250। এরকম কোনো ঘটনা ঘটবে আর বিজেপি চুপ করে থাকবে, এটা ভাবা ভুল। এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে যেভাবে বাংলাদেশে গন্ডগোল চলছে এবং যেভাবে দীপু দাস সহ একটি বাচ্চা মুসলিম মেয়েরও হত্যা হয়েছে, আমাদের সেখান থেকে কিন্তু একটা হিন্দু মুসলমানের কাণ্ড কারখানা করার চেষ্টা চলছে, এবং তার মধ্যে গেরুয়া বাহিনী যে একেবারে প্রকাশ্যে খেলতে নেমেছে তা বলাই বাহুল্য। এটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে, এবং এটা মুসলিমদের দিকে আমি অন্তত দৃঢ়ভাবে বলবো যে তাদের কাছে ভয়ঙ্কর থ্রেটের ব্যাপার। মুসলিম ভাই বোনেরা খুব ভালো করে শুনুন, এবং দরকার হলে আপনারা আপনাদের যে বিভিন্ন গ্রুপ রয়েছে সেখানে এগুলো শেয়ার করবেন। এটা গেল পয়েন্ট টু। পয়েন্ট থ্রি, সেটা হচ্ছে যে মারাত্মক রকম ভাবে ইসলামিক ব্যাপার থেকে মসজিদ বানাবো বলে যে কাণ্ডটি, ঠিক এই সময়টা যখন খুব ক্রুশিয়াল হয়ে রয়েছে বাংলাদেশের ব্যাপারটা, তখন কিন্তু হুমায়ুন কবির যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে, সেটা আখেরে কিন্তু ক্ষতিটি হবে। কারণ আমি খুব ভালো করে বিজেপি এবং তাদের সংগঠন তথা তাদের সংঘ পরিবারের কাজ কারবার জানি। ক্ষতি হবে কিন্তু মুসলিম সমাজে। ফলে এরকম একটি সময় যখন ক্রিসমাস ডে চলছে, সেটা খ্রিস্টানদের একটা আনন্দের দিন, বড়দিন যেটাকে বলা হয়। কিন্তু হলে কি হবে, আপনাদের খোলাখুলি বলি, যাদের বড়দিন অর্থাৎ খ্রিস্টান স্টেট গুলো, এক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকা, যেগুলো মানে আমাদের পৃথিবীটাকে কাটলে নিচের দিকে রয়েছে, দক্ষিণ পৃথিবীতে রয়েছে, তাদের ওখানে এখন গ্রীষ্মকাল, কিন্তু শীতকাল যেখানে এই উৎসবগুলো হয় সেখানে বরফে ঢাকা হয়ে রয়েছে, তারা কেউ কিন্তু বাড়ির থেকে বেরোয় না। যত উৎসব হয় আমাদের এই ভারতবর্ষে, সবচাইতে বেশি উৎসব হয় কিন্তু কলকাতায়। কেন কলকাতায় হয়? কারণ সিপিএম এর আমলে 34 বছর বলুন বা তার আগে কংগ্রেসের আমল বলুন, অত্যন্ত ধর্মনিরপেক্ষ, অত্যন্ত সুসভ্য বাঙালি জাত ছিল, এবং সেটার মধ্যে ধীরে ধীরে ইনজেক্ট করা হচ্ছে যে ব্যাপারগুলো, তার জন্য দায়ী অ্যাবসলিউটলি বিজেপিকে দিলে তো হবে না। তার জন্য দায়ী হচ্ছে গিয়ে একেবারেই আমাদের এই মানে কালচার থেকে, সংস্কৃতি থেকে সরে আসা বাঙালির, যে বাঙালিকে নিয়ে গর্ব করে রবীন্দ্রনাথ থেকে শুরু করে নজরুল ইসলাম থেকে শুরু করে, কেন অত দূর যাবো কেন, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এবং আমাদের বিবেকানন্দ, যাকে আমি প্রণাম করি এবং যাকে আমি ঈশ্বর মনে করি, তাদের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে এই কোন হিন্দুইজম চলছে, এবং সেটা যেভাবে উস্কানির দিকে যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের যে গন্ডগোলগুলো হয়েছে, তারিক ইয়ে গতকাল নেমেছে তারিক রহমান, এবং তারিক রহমান বাংলাদেশে গতকাল আসার পর এই উগ্র ব্যাপার স্যাপার গুলো যে বাড়বেই তা বলা যায়। কারণ বিএনপি পার্টি তারা কিন্তু ভারতবর্ষকে পছন্দ করে না, এবং তাদের মানে তারিক গতকাল যে ভাষণ টাষণ দিয়েছে সেগুলো একেবারে অ্যাবসলিউটলি একদম ইসলামিক ভাষণ, শুধু ভাষাটা বাংলা ছিল, আর 1971-কে মিন করে বলেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এর বাইরে তো কিছু বলেনি। ফলে এটা কিন্তু মুসলিম সমাজের কাছে অত্যন্ত থ্রেটেড। এটা একটা দিক আমি সরিয়ে রাখলাম। এবং দ্বিতীয় দিকটা হচ্ছে যে আমাদের হিন্দু ধর্মের মধ্যে যারা মতুয়া আছেন, যারা ঠাকুরনগর থেকে শুরু করে একেবারেই প্রায় আপনার নদিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, কয়েক লক্ষ, কেন হয়তো কোটি খানেক ভোট রয়েছে, 1,20,00,000-এর মতন ভোট রয়েছে তাদের সারা পশ্চিমবঙ্গে। তাদের ভোটার লিস্ট থেকে তো বাদ গেছেই না, এবং বাদ যাওয়া মানে হচ্ছে কি তারা এবার দেশ ছেড়ে যেতে হবে, কারণ তাদের ন্যাশনালিটি নেই। সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে যাদের এদেশে থাকার প্রমাণপত্র নেই, শংসাপত্র নেই, তারা ভোট দিতে পারবেন না। এরপরেই সিএ করুক বা এনআরসি করুক, ঘাট ধরে বের করে দেবে। এবং তার জন্য ঠাকুরনগরে প্রচন্ড ঝামেলা লেগেছে, এবং শান্তনু ঠাকুর পরিষ্কার বলেছে, আমি কি মতুয়াদের দায়িত্ব নিয়ে বসে আছি? আরে তারা আপনি ভাই কি আছেন, এরকম উদ্ভুটে কথা বলার মানে কি? ফলে ভোটের আগে
হিন্দু মুসলমান করার যে অপচেষ্টা হচ্ছে তাই নিয়ে কিন্তু আজকে প্রশ্নের পাঁচ। সুপ্রভাত, নমস্কার, আসসালামু আলাইকুম। আরো একবার মেরি ক্রিসমাস জানাই আপনাদের। দেখুন, খুব ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমরা ডিসেম্বরের শেষ সপ্তাহ এবং বছরের শেষ সপ্তাহ কাটাচ্ছি। আমাদের খুব সতর্ক হওয়ার পালা। আমি যারা হিন্দু তাদের কাছে বলবো যে আপনারা দয়া করে এ রাজ্যে যে কাণ্ড কারখানাগুলো ঘটতে চলেছে বা ঘটবে নানান রকম তালগোলে, সেগুলোর বিরুদ্ধে আচরণ করুন এবং সেগুলোর দিকে দৃঢ়তার সঙ্গে সেগুলো আটকান। কারণ এ রাজ্যের যে মুসলিমরা রয়েছে, এ রাজ্যের মুসলিম, আমি কলকাতা শহরের বিহারি বা উত্তরপ্রদেশের কথা বলছি না, উত্তরপ্রদেশের মুসলিমরা তারাও তো এই দেশেরই নাগরিক। যাই হোক, বাঙালি মুসলিমদের কথা বলছি, যারা চাষবাস করে সারা পশ্চিমবঙ্গে যারা ছড়িয়ে রয়েছে, তারা বাঙালি। একজন হিন্দুর যতটা অধিকার একজন মুসলিমেরও ততটা অধিকার। আমরা বাঙালি, আমরা নিজেদের মধ্যে মারামারি করতে পারি না, যেটা বাংলাদেশে হচ্ছে। তো কাজেই হিন্দু ভাই বোনেদের কাছে আমার অনুরোধ যে সতর্কতার সঙ্গে কোনো ফাঁদে যেন না পা দেন। তার কারণ যেভাবে সেটিং সাজাচ্ছে বিজেপি, কারণ তারা ধরেই নিয়েছে তাদের পক্ষে জেতা সম্ভব না এ রাজ্যে, যেটা তারা ভেবেছিল। তার কারণটা হচ্ছে গিয়ে এসআইআর দিয়ে কিন্তু কিছু করতে পারে। এই 58 লক্ষ ভোটারদের যে নাম বাদ গেছে, আপনাদেরকে বলি যে 24 তারিখ আমরা একটা আলোচনা করেছিলাম সাংবাদিকরা, সেখান থেকে একটা লিস্টিং হয়েছে এবং এই লিস্টিং এর মধ্যে আপনারা বিশ্বাস করতে পারবেন না, প্রায় 7 থেকে 8 লক্ষ লোক প্রেজেন্ট। তাদের নামগুলো কিছু টেকনিক্যাল ত্রুটির জন্য বাদ গেছে, তাই বা যাবে কেন? ভাই আমি বলছি আমার কথা, আমার পুত্রবধূর নাম বাদ গেছে। তার নাম যেটা, তার বাবার নাম হচ্ছে কি সুজিত কুমার রায়। এবার ওরা যখন ফর্ম ফিল আপ করেছে তখন ওরা লিখেছে অপর্ণা রায়, ফাদার সুজিত রায়। এই যে ফাদারের জায়গাটা সুজিত কুমার রায়ের জায়গায় সুজিত রায় বলেছে, তাতেই তার নামটা ছাটা গেছে। যাই হোক, সেটা নিয়ে তো অ্যাপিল হবে, অ্যাপ্লাই হবে, ইত্যাদি ইত্যাদি, কারণ সে ইন্ডিয়ান বর্ন এবং যাই হোক না কেন। কিন্তু হচ্ছে এরকম জায়গা থেকে প্রায় 7-8 লাখ ভোট আবার ফেরত আসবে এবং ফেরত না আসলে মমতা বন্দ্যোপাধ্যায় খেয়ে ফেরত, এইটুকু বলছি। এবারে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার হাতে আজকে কিন্তু বাংলার ভবিষ্যৎ, এবং তিনি যা যা করা সম্ভব সেগুলো যদি করেন, মানে তার দ্বারাই সম্ভব। কারণ যে জায়গায় যাচ্ছে, কে জিতবে হারবে আমি জানি না। আমি সিপিএম এর সমর্থক নেই। আমরা 34 বছর এই রাজত্বে যখন রাজনীতি করেছি তখন সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি, পরে সাংবাদিকতায় যখন গেছি তো গেছি। কিন্তু তা সত্ত্বেও বলবো যে বাম জমানাতে অন্তত ধর্ম নিয়ে বাঙালি বাঙালিকে খুন করেনি বা বাঙালি বাঙালির মধ্যে উৎপাত হয়নি, যেটা হতে চলেছে। এবং সেটার জন্য আমি দায়ী করব কিন্তু উভয় পক্ষকে। মানে সেটা যেমন হিন্দুদেরও দোষ রয়েছে, মানে উগ্র হিন্দুত্ববাদ নিয়ে, তেমন মুসলিমদেরও দোষ রয়েছে এই হুমায়ুন কবিরের ছ্যাবলামি করার নিয়ে। এবং এটাকে ইমিডিয়েটলি উইদিন 7 days এটাকে দমিয়ে দিতে না পারলে এটাকে কিন্তু এনক্যাশ করে চলে যাবে। কারণ মোহন ভাগবত যাই বলুন না কেন, তার বক্তব্যের মধ্যে তাকে শুভেন্দু অধিকারী একটি প্রশ্ন করেছিল যে এই যে বাংলাদেশ বা অনুপ্রবেশ হচ্ছে, এগুলো কি ঠিক হচ্ছে? তাতে করে কিন্তু মোহন ভাগবত উত্তর দিয়েছিলেন, আপনাদের যা মত আমারও তাই মত। কিন্তু তারপরে শুভেন্দুর যে প্রশ্নটা ছিল যে পরিবর্তন কি আসা উচিত পশ্চিমবঙ্গে, তার উত্তরে কিন্তু অত্যন্ত সম্ভ্রমের সঙ্গে মোহন ভাগবত একটা কথা বলেছিলেন যে পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে কি না হবে তা টোটালি ডিপেন্ড করছে পশ্চিমবঙ্গের ভোটারদের উপর। তারা যাকে চাইবে তারাই ক্ষমতায় আসবে, আমরা রাজনৈতিক দল নই। বললে কি হবে? আপনারা কি মনে করেন যে তারা বোকা? এই যে তাদের একটা প্যারামিটারে কতগুলো ছেলে পুলেকে নামিয়ে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে আমাদের এখানে ঝামেলা পাকাবার চেষ্টা করছে, ফেক প্রোফাইল থেকে, ফেক নিউজ থেকে শুরু করে নানান রকম বক্তব্য। সম্প্রতি বলেছেন যেটা এসআইআর এর মিটিং এ, এসআইআর এর আপডেটিং এর মিটিং এ যেটা বিএলও দের উদ্দেশ্যে বলেছেন বা বিএলএ দের উদ্দেশ্যে যেটা বলেছেন যে তোমরা কাজে নামো, এগুলো কিন্তু চলছে। কিন্তু তার থেকেও ভয়ঙ্কর কিছু ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছে তুলে ধরতে চাই।
কারণ এই বিদঘুটে অবস্থান থেকে এই মুহূর্তে যেটা জরুরি প্রয়োজন, মানে আশু প্রয়োজন, সেটা হচ্ছে অসাম্প্রদায়িক দল যারা, তারা যারাই হোক, মানে কংগ্রেস হোক, সিপিএম হোক, যারাই হোক, একটা যৌথ মিটিং ডেকে এই কেলেঙ্কারি বা আগামী দিনে কোন রকম দাঙ্গা হাঙ্গামার যেন কাণ্ড কারখানা না হয়, যেদিকে কিন্তু যাচ্ছে, এবং সেদিকে ছাড়া বিজেপির পক্ষে এখানে আসন জেতা তো সম্ভবই না, আসন কমে যেতে পারে। এবং এই ঘটনাটা ঘটেছে অ্যাবসলিউটলি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে। আপনাদেরকে বলি যে বাংলাদেশে যেভাবে খুন খারাপি শুরু হয়েছিল গত 5ই আগস্ট গত বছরে, তারপরের থেকে কিন্তু উত্তপ্ত রয়েছে, এবং একটি অপদার্থ শাসক সেখানে বসে রয়েছেন, মোহাম্মদ ইউনূস। তিনি বিজ্ঞানী হন আর যাই হন, ব্যক্তিত্বের কোনো বালাই নেই। নানান রকম উগ্রপন্থী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, উগ্রপন্থী সাম্প্রদায়িক শক্তি যেভাবে বাংলাদেশে তাণ্ডব করছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে, ভারতের ল্যাবরেটরি লাইব্রেরি গুলোকে উড়িয়ে দিচ্ছে, তাতে করে এরা কিন্তু দিশাহীন। এবং অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশের এই উগ্রবাদ এখন যেটা চলছে, যেটাতে খানিকটা হলো কেরোসিন ঢেলে দিয়ে এসছেন গতকাল এই আগুনের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে তারিক রহমান। তিনি অনায়াসেই বলতে পারতেন, তিনি খালেদা জিয়ার পুত্র, মেজর জেনারেল জিয়ার তিনি পুত্র, তিনি অনায়াসেই বলতে পারতেন যে আমাদের এখানে ধর্ম নিরপেক্ষতা দরকার। তিনি খালি একটা কথাই বলেছেন যে এদেশে মুসলিম, বৌদ্ধ, হিন্দুরা কিন্তু বলেনি, তারপর মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং হিন্দুরা সমানভাবে থাকুক, এই একটি লাইনই বলেছে টোটাল কথা। কিন্তু তিনি কিন্তু দীপু দাসের হত্যা বলুন, বা যে মুসলিম বাচ্চাটা মেয়েটি খুন হয়েছে এবং যে তাণ্ডব চলছে, তার বিরুদ্ধে একটি রাও কাটেনি। তাহলে কি আমাদের ধরে নিতে হবে যে আগামী দিনে আরো তাণ্ডব বাড়বে? এবার এখান থেকে যে জিগিরটা উঠেছে সেটা খুব মারাত্মক। সেটা তো আমারও ক্ষোভের ব্যাপার, আপনারও ক্ষোভের ব্যাপার। সেটা হচ্ছে গিয়ে যে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে, যেটা এইরকম ভাবে তো এটাকে দেখলে চলবে না। তারা যাকে পাচ্ছে তাকে হত্যা করছে। এবং একটা ঘটনা তো ঘটেছে যে দীপু দাসকে এনক্যাশ করা হচ্ছে। দীপু দাসের হত্যার জন্য, আমি নির্মম ঘটনার জন্য আমি নিন্দা করছি, চূড়ান্ত নিন্দা করছি। কিন্তু সেটা বাংলাদেশ, দীপু দাস কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষ না, বাংলাদেশের মানুষ। সুতরাং বাংলাদেশ তাকে সিকিউরিটি দিতে পারছে না বলে আমরা কিন্তু প্রতিবাদ এখান থেকে করছি। মানে তাকে বলে না, তার মতন আর যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটি প্রশ্ন তো আমি করতেই পারি, যে যারা আজকে গিয়ে বাংলাদেশ হাইকমিশনের সামনে লাফালাফি করছে, বা যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে খুন হচ্ছে, খারাপই হচ্ছে বলে একটা হিন্দুত্ববাদের জিগির তুলছে, নরেন্দ্র মোদী কি করছেন? দায় এবং দায়িত্ব কার? তিনি তো প্রধানমন্ত্রী, তিনি তো পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিলেন, করাচি সব দখল করে ফেলেছেন। তিনি চুপ মেরে রয়েছেন কেন? কারণ শেখ হাসিনা তার কাছে জমা রয়েছে, সে থাকুন, আমাদের কোনো আপত্তি নেই। কারণ শেখ হাসিনাকে ওখানে পাঠালে সঙ্গে সঙ্গে তাকে খুন করে ফেলা হবে। কারণ বাংলাদেশের যে মুড, যেভাবে তারা শেখ মুজিবুরকে খুন করেছিল, তার ঘটনার তো পুনরাবৃত্তি হতে কোনো তো মানে কোনো বাধা নেই। কাজে সেটা একেবারেই আমাদের ন্যাশনাল ইস্যু, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে রাজি নই। কিন্তু এই কথাটা আমি অবশ্যই বলবো যে এই ব্যাপারে নরেন্দ্র মোদীর মুখে কুলু পেটে বসে রয়েছেন কেন? কেন স্বরাষ্ট্রমন্ত্রী কতগুলো আবছা আবছা কথা বলে ছেড়ে দিচ্ছেন যে ঘুষপেটিয়া অমুক, তোমার ঘুষপেটিয়া ঘুষছে তো আপনার রিজাইন করা উচিত। আপনি তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে বিএসএফ তো আপনার আন্ডারে রয়েছে, তাহলে তারা ঢুকছে কি করে? বা ঢুকছে যে না, আপনারা যেটা দাবি করেছেন। এবার এসআইআর এর কাণ্ড কারখানা তো ধরা পড়ে গেছে, যে হাজার দেড়েক লোক এরকম ঢুকেছিল, তাদের মধ্যে অনেকেই ভেঙে গেছে। কোথাও কটা মুসলিমের নাম কাটা গেছে? কটা গেছে? মোটেই না। নাম বাদ গেছে 7-8 লক্ষ, সেটা হচ্ছে গিয়ে আরো বেশি, সেটা হচ্ছে গিয়ে মতুয়াদের, এবং তার সঙ্গে উত্তর বাংলায় অবস্থিত নেপালি, বিহারি ইত্যাদি ইত্যাদি হিন্দু, এদের নাম বাদ গেছে। সুতরাং সুবিশাল যে নাম বাদ গেছে, তার মধ্যে মৃত রয়েছে, জায়গা থেকে চলে গেছে সেরকম লোক রয়েছে, এবং যারা প্রেজেন্ট রয়েছে ত্রুটি বিচ্যুতির জন্য, সব মিলিয়ে যে সুবিশাল সংখ্যা, তার মধ্যে কিন্তু প্রায় 95% ফরচুনেটলি, মানে মৃতগুলোকে বাদ দিয়ে, মৃতদেরকে বাদ দিয়ে, বা যারা চলে গেছে বা সরে গেছে তাদেরকে বাদ দিয়ে, যতটুকু যারা রয়েছে, অর্থাৎ কিনা যারা এক্সিস্ট করছে, ত্রুটি হয়েছে বা যাদের নাম বাদ গেছে টেকনিক্যাল ত্রুটির কারণে হোক, যাই হোক, তার মধ্যে কিন্তু 95% হিন্দু, তার মধ্যে 95% হিন্দু, তার মধ্যে 95% হিন্দু। কি হবে তাহলে? দ্য বিগ কোয়েশ্চেন ইজ কামিং। আমি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে এসআইআর পর বিএলএদের নিয়ে অনুষ্ঠান করলেন, সেটা তো নিয়ে ভাবতে হচ্ছে
যে তারপরেও এই কাণ্ড কারখানা হচ্ছে কি করে। এবং অলরেডি কিন্তু নির্বাচন কমিশন থেকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে আমরা আরো কড়া হবো। আরে কড়া হয়ে কি করবে, কাদের নাম বাদ দেবে? যা হওয়ার তো হয়ে গেছে। এনলিস্টেড নাম যেগুলো এক্সপোজড হয়েছে তার মধ্যে 58 লক্ষ বাদ যাওয়ার পর তো আর আপনি বাদ দিতে পারবেন না জবরদস্তি। তো মস্তানির জায়গা না। আর আপনি কে বাদ দেওয়ার ন্যাশনালিটি? গণেশ গণেশ কুমারকে বলছি, আপনি বাদ দেওয়ার কে? হরিদাস পাল, কি আপনার ক্ষমতা? কাজে এটা একটা দিক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। আমার পার্ট 2টা হচ্ছে, যেটা আমি বারবার করে বলছি, যে হিন্দুত্ববাদের একটা জিগির কিন্তু তোলা হচ্ছে খুব গোপনে, খুব গোপনে, খুব গোপনে চারিদিকে, এবং সেটাকে তারা দীপু দাসকে কেন্দ্র করেই করছে। এবং এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামী দিনে দাঙ্গা হাঙ্গামার সম্ভাবনা প্রবল। খুব সতর্ক হন বাঙালি, কিন্তু সতর্ক হবার প্রয়োজন রয়েছে, হিন্দুদেরও এবং মুসলিমদেরও। এর দ্বিতীয় ভাগটা আরো মারাত্মক বলছি, একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Burfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। ফিরে এলাম বিরতির পর। আপনাদেরকে বলি একটি ছোট্ট ঘোষণা, যে 27 তারিখ কিন্তু আমাদের এই নির্বাচনের কি সিচুয়েশন হয়ে রয়েছে সেটা প্রবীর বিশ্বাস আপনাদেরকে ইতিমধ্যে কমিট করেছেন। সেটা কিন্তু 27 তারিখ, অর্থাৎ আগামীকাল। দেখতে ভুলবেন না। দ্য টাইম ইজ মর্নিং অ্যাট 9 অ্যাজ ইউজুয়াল। সুতরাং আগামীকালের জন্য নজর আমাদেরও থাকবে, যে তিনি আপাতত কি পর্যবেক্ষণ করেছেন আপ টু মিড অফ ডিসেম্বর। যদিও এটা ফাইনাল শেপ না, তাকে বারবার করে দৌড়াতে হবে, বারবার করে দেখতে হবে, বাট উই আর ওয়েটিং অ্যান্ড ওয়েটিং ফর 27th মর্নিং। চলে আসে আমার দ্বিতীয় ভাগ। আবারও আমি বলছি, বিএলওদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিটিং করেছেন সেখানে কিন্তু সুস্পষ্ট বক্তব্য রেখেছেন। আজকের অনুষ্ঠান কিন্তু সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আমাদের এই তরফ থেকে কিন্তু প্রেজেন্ট করছি, এ কারণে যে তার উপর কিন্তু পুরো পশ্চিমবঙ্গের দাঙ্গা হাঙ্গামা বদমাইশি বজ্জাতি সমস্ত কিছু নির্ভর করছে। এবং মমতা দি একমাত্র পারেন যেটাকে দৃঢ় হাতে, কারণ তিনি যথেষ্ট বুদ্ধিমতী, যথেষ্ট দৃঢ়চেতা, এবং ভারতবর্ষে এই মুহূর্তে ভারতবর্ষে যে কজন রাজনীতি করছেন তার মধ্যে সব থেকে পোড় খাওয়া রাজনীতিবিদ, সব থেকে অভিজ্ঞও বটে। নরেন্দ্র মোদী তার থেকে বয়সে অনেক বড় হলো, নরেন্দ্র মোদীর ওই অভিজ্ঞতা নেই, ওই লড়াই নেই। সুতরাং যে জিনিসটা বামেরা আটকাতে পেরেছিল, যদিও বামেদের আমলে যে ছুটকো ছাটকা দাঙ্গা ফাঙ্গা হয়নি তা না, কিন্তু এটা বিশাল আকারে আসছে। মমতা দি আপনি বুঝবার চেষ্টা করুন, আপনাকে সরিয়ে দেওয়াটা একমাত্র কাজ। ডোন্ট বিলিভ অল দিস। এই যে লোকেরা এই যে কাণ্ড কারখানা করছে, মানে কাণ্ডজ্ঞানহীন এই শান্তনু ঠাকুর, তার পাশে জবা সরকার, এরা পরোয়া করছে না। কারণ এরা জিতে এসছেন ঠিকই, এবং এটা আমাদের জনগণের কাছে বক্তব্য, এরা এলাকার জন্য কিচ্ছু করেন। এই যে তিনি এই কথাটা বলেছেন, এটা আমাদের কাটিং না, এটা আনন্দবাজারের কাটিং। যে 1 লক্ষ লোকের নাম বাদ গেছে তো কি হয়েছে, স্যাক্রিফাইস তো করতে হবে। 1 লক্ষ লোকের নাম বাদ গেছে, 7-8 লাখ লোক ঝুলে রয়েছে, তাদের নামের কোনো বংশ নেই। তিনি বলে দিচ্ছেন তিনি নাকি ঠাকুর পরিবারের টপ ম্যান। তাহলে এগুলো যখন হচ্ছে তখন তো এটা ভাবতে হবে যে তারা, এই দেখুন, মানে এটা গত পরশু দিন মানে বেদরক পেদাবেদি হয়েছে। তারা শান্তনু ঠাকুরের কাছে কৈফিয়ত চাইতে গিয়েছিলেন যে কি হচ্ছে, এটাকে আমাদের নাম বাদ যাচ্ছে কেন। শান্তনু ঠাকুর পরিষ্কার বলেছে, আমি এদের ইজারা নিয়ে থাকিনি। দেখুন এই দৃশ্যটা, যে কিভাবে পেটানো হচ্ছে, মানে তাদের মতুয়ার সঙ্গে মতুয়ার লড়াইটা হচ্ছে। সুতরাং হিন্দুত্ববাদের যে কাণ্ড কারখানাটা ছিল সেটা কিন্তু মতুয়াদের ওখানে গিয়ে ভেঙে চৌচির হয়ে গেছে। আমি জানি না, মতুয়াদের হাতে কিন্তু অন্তত এদিকে হচ্ছে গিয়ে 7-7-14 ওপরে প্রায় 20-22টা সিট ডিপেন্ড করছে কিন্তু মতুয়াদের হাতে, মানে কম বেশি।
সুতরাং আমার আবেদন যে শুভেন্দু অধিকারী কিন্তু মরিয়া, এবং এমনটা ভাববেন না যে শুভেন্দু অধিকারী খুব ব্যাড ম্যান, কারণ তাকে বাজে বলার তো অধিকার আমার নেই। তিনি বিরোধী নেতা, তিনি তো খেলবেনই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি কম লড়াই দিয়েছেন। শুভেন্দু অধিকারী যদি মমতার মতন লাফিয়ে ঝাঁপিয়ে সমস্ত জায়গায় না হাজির থেকেও উস্কানি দিয়ে তিনি কাজ করতে পারেন, তা করবেন না কেন? রাজনীতির তো এটাও একটা পার্ট, মিথ্যা কথা বলা, লোককে বলা। উনি তো বলেছেন যে উনি বহু পদের অধিকারী ছিলেন তৃণমূলে, এই কালকেই বলেছেন। সমস্ত ছেড়ে ছুড়ে দিয়ে উনি বিজেপিতে স্যাক্রিফাইস করছেন কাজ করা। ওনার স্যাক্রিফাইসের কোনো মূল্যই নেই। এ রাজ্যে বা এদেশের স্যাক্রিফাইসের হাজার ঘন্টা উদাহরণ রয়েছে, তার মধ্যে উনি পড়েন না। শুভেন্দু অধিকারীর ক্ষমতা নেই যে সারা পশ্চিমবঙ্গে তার প্যারামিটার নিয়ে তিনি জিতিয়ে নিয়ে আসবেন দলকে। কাজেই একটাই উপায়, সেটা যে হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দাও। এবং বাংলাদেশকে কেন্দ্র করে কিন্তু এরা আরো উগ্র হবে, আরো উগ্র হবে, আরো উগ্র হবে। এবং আমাদেরও নিজেদেরও কতগুলো ত্রুটি বিচ্যুতি আছে, সেটা পরের দিকে বলছি, ত্রুটি বিচ্যুতির ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে হুমায়ুন কবির, মানে মোস্ট বোগাস পার্সন। হুমায়ুন কবিরের সঙ্গে যারা রয়েছেন তাদেরকে আমি বলি যে আপনারা সংখ্যাগুরু হন, অমিত শাহকে চেনেন না। অমিত শাহকে চেনেন না। অমিত শাহ কি করতে পারেন আর কি করতে পারেন না পারেন তার কোনো ধারণা নেই। এই লোকটার পেছনে যারা বনবন করে ঘুরছেন মুসলিম ভাই বোনেরা, তাদেরকে পরিষ্কার বলি, এর এই উস্কানি একটা মসজিদ করো আর একটা ইট পাথর চাপিয়ে দিয়ে বললো যে 5 লক্ষ 10 লক্ষ লোক আসবে, সেখানে 10-12 হাজারের বেশি লোকই হয়, সেটা অন্য কথা। কিন্তু ওই বলবে যে মসজিদ করতে দিল না মমতা। এগুলোর মধ্যে এই ফাঁদে পা দিতে যাবেন না। মসজিদ হবে, আমি প্রমিস করছি, কিন্তু তা এই লোকটার দ্বারা নয়। কারণ সেই সেন্স মমতা বন্দ্যোপাধ্যায়ের আছেন। তিনি যদি ঈদের দিন বা মহরমের দিন কি শুভেচ্ছা বার্তা জানাতে পারেন, তিনি এটা মন্দির করে জানেন, মসজিদ করবে না। তাই বলে হুট করে বাবরি মসজিদ নাম দেওয়ার মানেটা কি? এখানে কি বাবর কোন কর্মটা করেছে? জীবনে কোনোদিন বাবর এই অঞ্চলে আসে? বাবরি মানে হচ্ছে কি বাবরের যে মসজিদ, এখানে বাবরি মসজিদ হয় নাকি? এখানে হুমায়ুন মসজিদ হতে পারে, বাবরি হচ্ছে কি করে? ফলে এটা সম্পূর্ণ উস্কানি, এবং আপনাদেরকে উস্কাতে দেওয়া হবে। মুসলিম ভাইদেরকে বলছি, আপনাদের উস্কানি দেওয়া হবে। আপনারা খেপে গিয়ে ভুলভাল কাজ করবেন এবং সেটাকে এনক্যাশ করবে কিন্তু বিজেপি। এবং বিজেপি এনক্যাশ করে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে বলবে, দেখুন এই তো মসজিদ বানাবার নামে কি কাণ্ড কারখানা করছে হুমায়ুন কবির, এই মমতার লোক। মনে রাখবেন এই কথাটা, আমি ভুল বলছি না। হুমায়ুন কবিরের এখন চুপ মেরে থাকা উচিত, যেহেতু বাংলাদেশে গন্ডগোল চলছে, সেখানে হিন্দু মুসলমানের প্রবলেম তৈরি হয়েছে। এই সময়টা মুখে কুলু কাটা উচিত, এই কারণে যে এখনো পর্যন্ত আপনারা সংখ্যালঘু পশ্চিমবঙ্গে অন্যভাবে নেবেন না। আমার কথাটা যেটা প্র্যাকটিক্যাল সেটাই বলছি। আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার কোনো ইন্টারেস্ট, আমি মানে নেশানের জন্য, আমার বাংলার জন্য আমি এই কথাটা বলছি যে পরিষ্কার বার্তাটা শুনে রাখুন। হিন্দু মুসলমানের মধ্যে ঝামেলা পাকাবার জন্য এই কাণ্ডটা কিন্তু করা হচ্ছে। আপনারা যারা মসজিদ করে লাফাচ্ছেন, এখন আপাতত ভোট অব্দি চুক্তি করে থাকুন। তারপরে দিন আছে, দিন আসবে, আন্দোলন করার সময় আছে। এখন আপনাদের একটা ত্রুটি কিন্তু ওত পেতে বসে রয়েছে, সেটা এখানে কিন্তু ফোর্স পাঠিয়ে হোক, যে কোনো কাণ্ড কারখানা করে হোক, আর্মি নামিয়ে দেবে। এবং তারপরে বিচ্ছিন্ন ঘটনাগুলোর জন্য কিন্তু দায়ী আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে পারবেন না। যা হয়েছে বিহারে, যা হয়েছে উত্তরপ্রদেশে, মেরে পুঁতে ঢুকিয়ে দিয়েছে আপনাদের কমিউনিটির লোককে। বুদ্ধিটা করুন প্লিজ, নির্বুদ্ধিতার কাজ হলে কিন্তু মুশকিল। এবং সবশেষে যেটা জানাবো, সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনুরোধ করবো, দিদি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো যে ভাই, একটা ব্যাপার, দলের মধ্যে উল্টো পাল্টা কথা বলা লোকদেরকে বাদ দাও। মিঠুন চক্রবর্তী গত পরশুদিন এই কলকাতায় এসে তিনি দাপটে বলেছেন যে আমার একমাত্র লক্ষ্য এই দেশে হিন্দুত্বর জায়গা আনা, যেটা বাংলাদেশে হচ্ছে সেটা দেখে নেব। অর্থাৎ সেই উস্কানির কথা মিঠুন বলছে কেন? তার ছেলে ওই রেপ কেসে জড়িয়ে রয়েছে বলে। দেখুন পরিষ্কার ব্যাপার, লুকোচাপা করে লাভ নেই। আমি স্কটিশের ছাত্র, সেও স্কটিশের ছাত্র। আমারই কিছু জিনিস সে না, হ্যাঁ রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে বা ভালো অভিনেতা, আজকে অভিনেতা তো সে নয়, সে তো পলিটিক্যালি এসছে। এবং পলিটিক্যালি এসে যখন আদ্যশ্রাদ্ধ করছে মমতা বন্দ্যোপাধ্যায়, তখন রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে মিঠুন তো খুব ভালো, ওরকে খুব ভালো দেখেছি। কেন বলবে? দেখুন লেখাটা যেটা রয়েছে, কোন দুঃসাহসে বলবে আমরা রাতের পর রাত, দিনের পর দিন নানান অনুষ্ঠান করে যেটা প্র্যাকটিক্যাল সত্য সেটা তুলে ধরছি, এবং সত্যিটাকে তুলে ধরবার জন্য আমরা এখানে লড়াই করছি। যে একদল লোক ফেক নিউজ করছে, আমরা তার বিরুদ্ধে লড়াই করছি, তখন রচনা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলবে আমরা সহ্য করবো কেন?
ইমিডিয়েটলি রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে এক্সপ্লেনেশন চাওয়া উচিত বলে আমি মনে করি। পার্টি আপনার, আপনি যা খুশি করতে পারেন, কিন্তু এই ধরনের ছেলে মানুষই কথা রচনা এর আগেও বলেছে, দিনের পর দিন বলেছে, একদম মানে কি বলা যায়, আহাম্মুক মেয়ে একটি। সুতরাং ওর মুখে কুলু বাটা হোক, ও কথা কম বলুক, সেটা উপকার। ও যত কথা বলবে, বোকা বোকা কথা বলবে, পলিটিক্যাল লোক না, কিন্তু পলিটিক্যাল লোক তো অনেকেই না, তাই বলে কি এরকম ইডিওটিক টক কেউ করে নাকি? কেন করবে? আর আমরা এবার সহ্য করবো কেন, সেটা বলতে পারেন? তো কাজেই অত্যন্ত ক্রুশিয়াল টাইমের মধ্যে দিয়ে আমাদের বড়দিনটা কাটছে। দিনটা বড় যত হবে তত কিন্তু ভয়ঙ্কর হবে। সুতরাং দলের অভ্যন্তরে বাজে কথা, ফালতু কথা বলার লোকজনকে সতর্ক করা প্রয়োজন। হিন্দু বন্ধুদেরকে বলছি যে হিন্দুত্ববাদের নামে আপনার পাশের ঘরের মুসলিমটাকে মেরে লাভ নেই। সে বাংলাদেশি নয়, সে পশ্চিমবঙ্গবাসী। সে পশ্চিমবঙ্গবাসী, সে পশ্চিমবঙ্গে জন্মেছে, পশ্চিমবঙ্গে মারা যাবে, পশ্চিমবঙ্গে তাকে ভোট দেওয়া হবে। এটা হিন্দুদের বলছি। আর মুসলিম ভাইদের বলছি, দিস ইজ নট দ্য টাইম ফর মসজিদ ইত্যাদি, কারণ ওথ পেতে বসে রয়েছে। দেখবেন কুমিররা না রোদের মধ্যে বসে থাকে আর ওই জলার ধারে, এবং দূর থেকে দেখলে মনে হয় একটা মাটির ঢিপি, আপনি সামনে যা খাট করে কামড়ে বের করে নিয়ে যাবে, তারা বাঘকে পর্যন্ত টেনে নিয়ে চলে যায়। এরা এরকম বাঘের মতন ওথ পেতে বসে রয়েছে যে কতক্ষণে মুসলিমরা একটা ভুল কাজ করে। আমার ভাই ক্লান্তি লাগছে বলতে বলতে। আপনাদের ভালো কাটুক, মেরি ক্রিসমাস। আগামী বছরটা আপনাদের আসছে, সতর্কতার প্রয়োজন। যতক্ষণ রয়েছেন নিশ্চিন্তে থাকুন। আর দিদির কাছে অনুরোধ, যদি ছোট ভাই হিসাবে করে থাকি, মার্জনা করবেন। ভালো থাকবেন।